নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি। আমি স্বাতী আছি আপনাদের সঙ্গে। আজ 18ই আগস্ট সোমবার জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। তৃণমূলের মৃত্যু ঘণ্টা বাজানোর হুঙ্কার শ্রমিকের, দাবি সব বাধা গুড়িয়ে দিয়ে বাংলায় এসআইআর হবে, ভয়ে তৃণমূল। মোদির হাতেই উদ্বোধন হবে মেট্রো, কলকাতায় আমন্ত্রণ পেলেন মমতাও, তেলে বেগুনে জ্বলে গেল শাসক দল। বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হুগলির খানাকুল, পুলিশকে লক্ষ্য করে বৃষ্টি, বাস নিয়ে ছোটাছুটি। ফের তৎপর কমিশন, অগণতান্ত্রিকভাবে এসআইআর মানবে না বাংলা, মমতার হুঁশিয়ারিতেই সরব নির্বাচন কমিশন। এসএসসি মিছিল থেকে দুষ্কৃতী হামলার পরিকল্পনা, পেট্রোল বোমা মারার অডিও প্রকাশ করে বিস্ফোরক পুলিশ। বিজেপি নেতাদের বাংলাদেশে পাঠাবো, বিতর্কিত মন্তব্যের পর তৃণমূল নেতার ফের হুঁশিয়ারি। 26-এর ভোটের আগে গোহারা শুভেন্দু, সমবায় ভোটে বিপুল জয় তৃণমূলের। দ্য বেঙ্গল ফাইলস ট্রেলার লঞ্চে পুলিশের বাধা, উত্তাল সুকান্ত, মমতা সরকারের তুলনা করলেন সোহরাবর্দীর আমলের সঙ্গে। এজেন্টের সাহায্যে ভারতে ঢুকে আত্মগোপন, গ্রেফতার সন্দেহভাজন বাংলাদেশি। অবশেষে জল্পনা শেষ, উপরাষ্ট্রপতির পদে প্রার্থীর নাম কি জানিয়ে দিলেন নাড্ডা। চলুন এবার দেখে নিই বিস্তারিত খবর। রাজধানীতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মন্তব্যের পর এসআইআর নিয়ে বাংলায় চ্যালেঞ্জ ছুড়েছিল তৃণমূল। এবার পাল্টা সুর তুললেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি স্পষ্ট বলেন, এসআইআর সারা দেশেই হবে, এটাই প্রক্রিয়া। কেউ যদি এর মধ্যে মৃত্যু ঘণ্টা শোনে সেটা তাঁদের সমস্যা, বাধা এলেও এসআইআর গুড়িয়ে এগোবে। রাহুল গান্ধীর ভোট চুরি প্রসঙ্গেও শ্রমিক কটাক্ষ করে জানান, ওর কথা কংগ্রেস নেতারাও গুরুত্ব দেয় না, বাংলার মানুষ সচেতন, সব জবাব দেবে। বাংলায় মৃত বা বাংলাদেশি ভোটারদের তালিকায় রাখতে তৃণমূলের আগ্রহের অভিযোগ তুলে তিনি বলেন, আমরা চাই ত্রুটিমুক্ত ভোটার তালিকা, নির্বাচন কমিশনের নেতৃত্বেই তা হবে। প্রসঙ্গত, বিহার ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার সঙ্গে ছিলেন দুই কমিশনার সুখবীর সিংহ সাহুদু ও বিবেক যোশী। জ্ঞানেশ জানান, 3 কমিশনার মিলে সিদ্ধান্ত নেবেন, আর সময় মতো ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গে এসআইআর কবে শুরু হবে। এদিন শ্রমিক আরো জানান, 22 আগস্ট বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যশোর রোডে মেট্রোর উদ্বোধনের পর দমদমে পরিবর্তন সংকল্প যাত্রায় যোগ দেবেন তিনি। শ্রমিকের দাবি, 43টি রেল প্রকল্প আটকে আছে রাজ্যের জমি না দেওয়ায়। সেক্টর 5 থেকে চিংড়িঘাটার মেট্রো কানেক্টিভিটিও থমকে। মোদীর প্রতিশ্রুতি পূর্ণ হচ্ছে, কিন্তু রাজ্যের কেন্দ্রীয় বিরোধিতায় মানুষ বঞ্চিত। প্রকল্পের নাম বদল, জমি জট, সবই দুর্ভাগ্যজনক, ক্ষোভ উগরে দেন বিজেপি সভাপতি। আগামী সপ্তাহেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 22 আগস্ট তার হাত ধরেই উদ্বোধন হতে চলেছে 3 নতুন মেট্রো রুট। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সূত্রের খবর, আমন্ত্রণ পত্রে শুধু নিমন্ত্রণই নয়, রেলের উন্নয়ন, চলমান প্রকল্প ও অনুমোদিত অর্থ বরাদ্দের বিস্তারিত হিসেবও যুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর দমদমের প্রশাসনিক কর্মসূচি থেকে শিয়ালদা, এসপ্ল্যানেড, বেলেঘাটা, হেমন্ত মুখোপাধ্যায় রুবি এবং নোয়াপাড়া জয়হিন্দ বিমানবন্দর মেট্রো রুটের উদ্বোধন করবেন মোদী। একই সঙ্গে জনসভা ও একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাসেরও কর্মসূচি রয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, গ্রিন লাইন 1 এর সঙ্গে যুক্ত হবে গ্রিন লাইন 2, আর ইয়েলো লাইনের সঙ্গে সংযুক্ত হবে রুবি মোড়, বেলেঘাটা, অরেঞ্জ লাইন। পাশাপাশি হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়েরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, অতীতে ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধনের শেষ মুহূর্তে মমতাকে আমন্ত্রণ করা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। নির্ধারিত কর্মসূচি থাকায় সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মুখ্যমন্ত্রী। এবার সেই বিতর্ক এড়াতে আগেই পাঠানো হয়েছে আমন্ত্রণ পত্র। তবে তিনি অনুষ্ঠানে যোগ দেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় এনডিএ ও ইউপিএ দুটি শাসনকালেই রেলমন্ত্রী ছিলেন, তাই এই আমন্ত্রণ রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর এই মেট্রো উদ্বোধনী মঞ্চে হাজির হন কিনা। বিজেপি তৃণমূল সংঘর্ষে রবিবার উত্তপ্ত হয়ে উঠল খানাকুল। দলীয় কার্যালয়কে ঘিরে শুরু হওয়া বিবাদ মুহূর্তে রণক্ষেত্র চেহারা নেয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মীরাও, বেশ কয়েকজন জখম হয়েছেন। ঘটনার প্রতিবাদে সোমবার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি। তৃণমূলের অভিযোগ, কলপাই হাটতলার সরকারি জায়গায় বেআইনিভাবে দলীয় কার্যালয় তৈরি করেছিল বিজেপি, সেই নিয়ে বচসা বাঁধে। অভিযোগ, বিজেপি নেত্রী পিয়ালি জানা, পঞ্চায়েত প্রধান সুভাষ এবং আরো কয়েকজন কর্মী তৃণমূল সমর্থকদের লক্ষ্য করে ইট ছোড়ে। এরপর দুপক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। বাঁশ, লাঠি, লোহার রড নিয়েও হামলার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, কিন্তু উত্তেজনা এতটাই চরমে ওঠে যে পুলিশকে লক্ষ্য করেও ইট ছোড়া শুরু হয়। ঘটনায় একাধিক পুলিশ কর্মী আহত হন। অন্যদিকে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের দাবি, আসল ঘটনা ভিন্ন। তার বক্তব্য, তৃণমূলের একটি বাইক র্যালি থেকে আমাদের কর্মীদের উপর হামলা চালানো হয়, মহিলাদের উপরেও অত্যাচার হয়েছে। সেই কারণেই তিনি 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছেন। উত্তপ্ত পরিস্থিতি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও সাধারণ মানুষের প্রশ্ন, দলীয় সংঘর্ষে কেন বারবার
এবার এলাকার শান্তি ভঙ্গ হচ্ছে এবং কেন পুলিশকেও হামলার মুখে পড়তে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা পুরনো এবং ভুয়ো খবর থেকে সাবধানে থাকবেন। বর্তমান বাজারে অনেক ভুয়ো চ্যানেল ইউটিউবের মধ্যে আপনাদের কাছে তথ্য যাচাই না করে ভিউজ এবং অসৎ ইনকামের উদ্দেশ্যে আপনাদের কাছে ভুয়ো খবর পৌঁছে দিচ্ছে। এসআইআর বিতর্ক ঘিরে ফের উত্তাল রাজ্য রাজনীতি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার সরাসরি আক্রমণ শানালো তৃণমূল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, অগণতান্ত্রিক কিছু হলে বাংলার মানুষ মেনে নেবে না। গণতন্ত্র যেটা বলবে সেটাই হবে। তার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদরা বারবার কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। দিল্লিতে তৃণমূলের বিক্ষোভই প্রমাণ করে দিয়েছে বাংলার প্রতিবাদের ক্ষমতা কি রকম। এদিকে সংসদ পর্যন্ত পৌঁছে গিয়েছে এই বিতর্কের আঁচ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পাল্টা অভিযোগ তুলেছেন, কমিশনের কাঁধে বন্দুক রেখে ভারতের ভোটারদের নিশানা করছে রাজনৈতিক দলগুলো। তার স্পষ্ট বার্তা, নির্বাচন কমিশন ধনী দরিদ্র, প্রবীণ, মহিলা, যুবা প্রত্যেক ধর্ম ও শ্রেণীর ভোটারদের পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, আমি নির্বাচন কমিশনের মুখপাত্র নয়, কেন্দ্রে ভারত সরকার চলছে। তৃণমূলের আসল উদ্দেশ্য বাংলাদেশি, জিহাদি, রোহিঙ্গা, মৃত ও ভুয়ো ভোটারদের নাম তালিকায় রাখা। আমাদের অবস্থান পরিষ্কার, আগামী নির্বাচনে কমিশনের নেতৃত্বে বাংলার মানুষকে ত্রুটিমুক্ত ভোটার তালিকা দেওয়া হবে। এসআইআর নিয়ে রাজনৈতিক লড়াই যত বাড়ছে ততই সরব হচ্ছে শাসক ও বিরোধী শিবির। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের হাতেই। কবে শুরু হবে বিশেষ সংশোধন, এখন তাকিয়ে সেই দিকেই রাজ্য রাজনীতি। এসএসসি অভিযানের আগে বিস্ফোরক অডিও ক্লিপ ঘিরে তীব্র চাঞ্চল্য। বিধাননগর পুলিশ কমিশনারেটের দাবি, আন্দোলনের ছকে পুলিশকে লক্ষ্য করে সকেট ও পেট্রোল বোমা ছোড়ার পরিকল্পনা হয়েছিল। দীর্ঘ 6 মিনিটের এক কোনলাপে বোমাবাজি, দেশলাই দিয়ে আগুন ধরানো, এমনকি এসএসসি পরীক্ষা কেন্দ্রে বিস্ফোরণের হুমকিও শোনা গিয়েছে বলে পুলিশের অভিযোগ। এই অডিওর ভিত্তিতেই মামলা রুজু করা হয়েছে। রবিবার সাংবাদিক বৈঠক করে ডিসি বিধাননগর অনিশ সরকার জানান, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে নির্দিষ্ট জায়গাতেই প্রতিবাদ করতে হবে। আন্দোলনকারীরা সেই জায়গার কথা বলেননি, তাই এসএসসি অভিযানের অনুমতি দেওয়া হয়নি। তিনি স্পষ্ট বার্তা দেন, আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। যদিও পুলিশের দাবি একেবারেই খারিজ করেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চর সদস্য সুমন বিশ্বাস। তার বক্তব্য, আমরা কখনোই আইন হাতে তুলে নিইনি, তুলবও না। পুলিশের দাবি ভিত্তিহীন, এই ধরনের বক্তব্যের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তিনি আরো জানান, আন্দোলনের উদ্দেশ্য আলোচনার মাধ্যমে সমাধান চাওয়া। কেন 10 বছর পর আবার পরীক্ষা দেব তা নিয়ে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা চাই, সাফ জানান তিনি। আগামী 18 অগস্ট যোগ্য চাকরিহারাদের ডাকা এসএসসি ভবন অভিযান নিয়েই উত্তপ্ত পরিস্থিতি। সুমন বিশ্বাস ঘোষণা করেছেন, অভিযান হবেই, তবে নিয়ম মেনে। পুলিশের সহযোগিতায় মিছিল করব। আন্দোলনে যোগ দেওয়ার জন্য চাকরিহারাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিজেপি নেতাদের বাংলাদেশে পুশব্যাক করার হুমকি দিয়ে উত্তাল হলো রাজ্য রাজনীতি। মালদহ তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বকশির প্রকাশ্য মন্তব্যে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। এক সভামঞ্চ থেকে তাকে বলতে শোনা যায়, বন্ধু বিজেপি, তোমার চুলের মুঠি ধরে পিটিয়ে বাংলাদেশে পুশ করে দেব, তারপর ক্ষমা চেয়ে নেব। এমনকি সাংবাদিকদের মুখোমুখি হয়েও তিনি নিজের বক্তব্যে অনড় থেকে জানান, বিজেপির বড় নেতাদের পদাঘাত করে বাংলাদেশে পাঠাবেন। বিজেপির দাবি, এই মন্তব্য প্রমাণ করছে তৃণমূল মানুষে মানুষে বিভেদ তৈরি করছে। বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, আমরা মানুষের সমস্ত অধিকার রক্ষার লড়াই করছি, অথচ তৃণমূল সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে। যদিও বিতর্ক সামাল দিতে মাঠে নামে তৃণমূল নেতৃত্ব। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপি প্রায়ই বলে ওদের পাঠাবে, হয়তো তার প্রতিবাদ করতে গিয়ে কিছু বলেছেন। পুরো বক্তব্য না শুনে মন্তব্য করা ঠিক নয়। রাজনৈতিক মহলের মতে গত কয়েক মাস ধরে পুশব্যাক শব্দটাই বঙ্গ রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কাজের সূত্রে ভিন রাজ্যে যাওয়া বাঙালিদের বাংলাদেশি সন্দেহে হেনস্থার ঘটনা বারবার সামনে এসেছে। রাজ্য পুলিশের তৎপরতায় তাদের ফিরিয়েও আনা হয়েছে। এমন পরিস্থিতিতে শাসক দলের জেলা সভাপতির প্রকাশ্য পুশব্যাক হুমকি যে বড় সড় তাৎপর্য বহন করছে তা নিয়ে সন্দেহ নেই। শুভেন্দু অধিকারীর গড় ভগবানপুরে ফের বড় জয় পেল তৃণমূল কংগ্রেস। গুরগাম দিশারি বহুমুখী মহিলা সমবায় সমিতির নির্বাচনে 16টির মধ্যে 12টি আসন দখল করেছে শাসক দল। এই জয়ের পরই এলাকায় বিজয় মিছিলে ফেটে পড়ে তৃণমূল নেতৃত্ব। ভগবানপুর যুব তৃণমূল সভাপতি সৌরভ কান্তি বেরা ও পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পান্ডা এই ফলকে উন্নয়নের জয় বলে দাবি করেছেন। তাদের বক্তব্য, এটি কুৎসার বিরুদ্ধে মানুষের রায়। প্রসঙ্গত, এই সমবায় সমিতিটি এতদিন সিপিআইএম এর দখলে ছিল। এবার নির্বাচনে সিপিআইএম ও বিজেপি যৌথভাবে লড়াই করলেও শেষ পর্যন্ত তৃণমূলের কাছে পরাস্ত হতে হলো। ফলে শাসক দলের কাছে এটি বিরোধী জোটের বিরুদ্ধে বড়সড় বার্তা হিসেবেই ধরা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে ভগবানপুর তৃণমূলের শক্ত ঘাঁটি। শুভেন্দুর গড়ে এই জয় শুধু প্রতীকী নয়, আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনের দিক থেকেও তাৎপর্যপূর্ণ। স্থানীয় নেতৃত্বের দাবি, ভগবানপুরবাসী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী লড়াইয়ে সাফল্যের বার্তা দিলেন এই ফলের মাধ্যমে। অন্যদিকে বিরোধীদের হতাশা স্পষ্ট। বহু চেষ্টা সত্ত্বেও সিপিআইএম ও বিজেপির একজোট লড়াই ভাঙতে পারেনি তৃণমূলের ভোট ব্যাংক। বিশেষজ্ঞদের মতে এই জয় প্রমাণ করে শাসক দলের প্রতি মানুষের আস্থা এখনো অটুট রয়েছে। ফলে শুভেন্দুর গড়ে তৃণমূলের আধিপত্য আরো একবার পাকাপোক্ত হলো।
1946 সালে ডাইরেক্ট অ্যাকশন ডে ও গ্রেট ক্যালকাটা কিলিংস এর পটভূমিতে পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী নির্মাণ করেছেন দ্য বেঙ্গল ফাইলস। শনিবার কলকাতার এক 5 তারা হোটেলে ট্রেলার লঞ্চের আয়োজন করা হলেও মাঝপথে পুলিশি হস্তক্ষেপে অনুষ্ঠান থেমে যায়। এই ঘটনায় প্রবল ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি প্রশ্ন তোলেন, একজন পরিচালককে কেন বাধা দেওয়া হলো? ঐতিহাসিক সত্যকে কেন ঢাকতে চাইছে রাজ্য সরকার? সুকান্তের অভিযোগ, তৃণমূল শুধু নয়, অতীতে বামেরাও ইতিহাস চাপা দেওয়ার চেষ্টা করেছে। তার মতে, বাম থেকে তৃণমূল সবাই সম্প্রীতির নামে সত্য গোপন করেছে, কিন্তু ভয়াবহ অত্যাচার, বিশেষ করে মহিলাদের উপর নির্যাতন চেপে রাখা যাবে না, সত্য প্রকাশ পেতেই হবে। শুক্রবার ছিল 16 আগস্ট, ডাইরেক্ট অ্যাকশন ডের বার্ষিকী। এই প্রেক্ষাপটে সুকান্তের বক্তব্য, সরকারের আতঙ্ক প্রকাশ পাচ্ছে ট্রেলার বন্ধ করে দেওয়ার ঘটনায়। তিনি তীব্র আক্রমণে বলেন, এখন পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে, নৈরাজ্য স্বৈরাচার তুষ্টিকরণের রাজনীতি রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে। শুধু ট্রেলার আটকে দেওয়া নয়, মেদিনীপুরে আদিবাসী রেফারির উপর হামলার ঘটনাও তুলে ধরে সুকান্ত সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। অভিযোগ করেন, এই সরকার আদিবাসী বিরোধী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়েও অপমান করা হয়েছে। তার স্পষ্ট হুঁশিয়ারি, দলিত, আদিবাসী, সাধারণ মানুষ কেউ এই সরকারকে ক্ষমা করবে না। সরকারের সময় ফুরিয়ে এসেছে। পুরো ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে উষ্ণতা ছড়িয়েছে। নওদায় চাঞ্চল্যকর অনুপ্রবেশ কাণ্ড। কাঁটাতার টপকে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে আত্মগোপন করেছিল এক সন্দেহভাজন বাংলাদেশি যুবক। শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল সে। ধৃতের নাম আরিফ খান, বাড়ি বাংলাদেশের খুলনা জেলায়। জানা গেছে, নওদার স্থানীয় এক দালাল শাহজামাল শেখের সহায়তায় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে আরিফ। শুধু তাই নয়, তার জন্য গোপন আস্তানার ব্যবস্থাও করে দিয়েছিল ওই এজেন্ট। গোপন সূত্রে খবর পেয়ে নওদা থানার পুলিশ তৎপর হয়ে ওঠে। অবশেষে বিশেষ অভিযান চালিয়ে আরিফকে গ্রেফতার করে তারা। জেরায় একে একে বেরিয়ে আসে এজেন্ট শাহজামালের নামও। এরপর তাকে ধরতে নেমে পড়ে পুলিশ। ধৃতদের শনিবার আদালতে তোলা হয় এবং তাদের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নওদা ও লাগোয়া এলাকায়। সীমান্ত সুরক্ষা নিয়ে ফের উঠেছে প্রশ্ন। স্থানীয়রা বলছেন, বারবার এভাবে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে। সীমান্তের নিরাপত্তা যদি আরো কড়া না হয়, পরিস্থিতি ভয়াবহ হতে পারে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশি নাগরিকের উদ্দেশ্য কি ছিল, তার সঙ্গে কোনো বৃহত্তর নেটওয়ার্ক যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দারাও নেমেছে তদন্তে। সীমান্ত লাগোয়া এলাকায় অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি অবশেষে ঘোষণা করল উপরাষ্ট্রপতি প্রার্থী। রবিবার সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানালেন, এনডিএর পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। তার নাম ঘোষণার সময় নাড্ডা স্পষ্ট জানান, বিরোধীদের সঙ্গেও বৈঠক হবে, যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাধাকৃষ্ণন নির্বাচিত হন। গত 21শে জুলাই সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সেই থেকে জল্পনা চলছিল কাকে প্রার্থী করবে বিজেপি। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। শনিবার বিজেপির সংসদীয় বোর্ড বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক শীর্ষ নেতা। বৈঠকেই রাধাকৃষ্ণনের নাম চূড়ান্ত হয়। নির্বাচন কমিশন ইতিমধ্যেই উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। আগামী 9 সেপ্টেম্বর নির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 22 আগস্ট। যদিও লোকসভা ও রাজ্যসভায় এনডিএর শক্তি বিবেচনায় রাধাকৃষ্ণনের জয় প্রায় নিশ্চিত। বিরোধীদের সমর্থনও চাইছে বিজেপি। নাড্ডার দাবি, আমরা চাই সর্বসম্মতভাবে নির্বাচিত হন রাধাকৃষ্ণন। রাধাকৃষ্ণনের রাজনৈতিক জীবনীও কম চমকপ্রদ নয়। 1957 সালের 20 অক্টোবর তামিলনাড়ুর তিরুপ্পুরে জন্ম। একসময় সক্রিয় ছিলেন আরএসএস এ। 2023 সালের গোড়ায় ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন তিনি। পরে 2024 সালের 31শে জুলাই মহারাষ্ট্রের রাজ্যপাল পদে শপথ নেন। এখন এই অভিজ্ঞ নেতা এনডিএর উপরাষ্ট্রপতি প্রার্থী। আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসবো নতুন খবর নিয়ে। রাজধানীতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মন্তব্যের পর এসআইআর নিয়ে বাংলায় চ্যালেঞ্জ ছুড়েছিল তৃণমূল। এবার পাল্টা সুর তুললেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি স্পষ্ট বলেন, এসআইআর সারা দেশেই হবে, এটাই প্রক্রিয়া। কেউ যদি এর মধ্যে মৃত্যু ঘণ্টা শোনে, সেটা তাদের সমস্যা। বাধা এলেও এসআইআর গুড়িয়ে এগোবে। রাহুল গান্ধীর ভোট চুরি প্রসঙ্গেও শ্রমিক কটাক্ষ করে জানান, ওর কথা কংগ্রেস নেতারাও গুরুত্ব দেয় না। বাংলার মানুষ সচেতন, সব জবাব দেবে। বাংলায় মৃত বা বাংলাদেশি ভোটারদের তালিকায় রাখতে তৃণমূলের আগ্রহের অভিযোগ তুলে তিনি বলেন, আমরা চাই ত্রুটিমুক্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশনের নেতৃত্বেই তা হবে। প্রসঙ্গত, বিহার ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার সঙ্গে ছিলেন 2 কমিশনার সুখবীর সিংহ সাহুদু ও বিবেক যোশী। জ্ঞানেশ জানান, 3 কমিশনার মিলে সিদ্ধান্ত নেবেন আর সময় মতো ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গে এসআইআর কবে শুরু হবে? এদিন শ্রমিক আরো জানান, 22 আগস্ট বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যশোর রোডে মেট্রোর উদ্বোধনের পর দমদমে পরিবর্তন সংকল্প যাত্রায় যোগ দেবেন তিনি। শ্রমিকের দাবি, 43টি রেল প্রকল্প আটকে আছে রাজ্যের জমি না দেওয়ায়। সেক্টর 5 থেকে চিংড়িঘাটার মেট্রো কানেক্টিভিটিও থমকে। মোদীর প্রতিশ্রুতি পূর্ণ হচ্ছে, কিন্তু রাজ্যের কেন্দ্রীয় বিরোধিতায় মানুষ বঞ্চিত। প্রকল্পের নাম বদল, জমি জট, সবই দুর্ভাগ্যজনক। ক্ষোভ উগরে দেন বিজেপি সভাপতি।
আগামী সপ্তাহেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 22শে আগস্ট তার হাত ধরেই উদ্বোধন হতে চলেছে 3 নতুন মেট্রো রুট। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সূত্রের খবর, আমন্ত্রণ পত্রে শুধু নিমন্ত্রণই নয়, রেলের উন্নয়ন, চলমান প্রকল্প ও অনুমোদিত অর্থ বরাদ্দের বিস্তারিত হিসেবও যুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর দমদমের প্রশাসনিক কর্মসূচি থেকে শিয়ালদা, এসপ্ল্যানেড, বেলেঘাটা, হেমন্ত মুখোপাধ্যায় রুবি এবং নোয়াপাড়া জয়হিন্দ বিমানবন্দর মেট্রো রুটের উদ্বোধন করবেন মোদী। একই সঙ্গে জনসভা ও একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাসেরও কর্মসূচি রয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, গ্রিন লাইন 1 এর সঙ্গে যুক্ত হবে গ্রিন লাইন 2, আর ইয়েলো লাইনের সঙ্গে সংযুক্ত হবে রুবি মোড়, বেলেঘাটা, অরেঞ্জ লাইন। পাশাপাশি হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়েরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, অতীতে ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধনের শেষ মুহূর্তে মমতাকে আমন্ত্রণ করা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। নির্ধারিত কর্মসূচি থাকায় সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মুখ্যমন্ত্রী। এবার সেই বিতর্ক এড়াতে আগেই পাঠানো হয়েছে আমন্ত্রণ পত্র। তবে তিনি অনুষ্ঠানে যোগ দেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় এনডিএ ও ইউপিএ দুটি শাসনকালেই রেলমন্ত্রী ছিলেন, তাই এই আমন্ত্রণ রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর এই মেট্রো উদ্বোধনী মঞ্চে হাজির হন কিনা। বিজেপি তৃণমূল সংঘর্ষে রবিবার উত্তপ্ত হয়ে উঠল খানাকুল। দলীয় কার্যালয়কে ঘিরে শুরু হওয়া বিবাদ মুহূর্তে রণক্ষেত্র চেহারা নেয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মীরাও। বেশ কয়েকজন জখম হয়েছেন। ঘটনার প্রতিবাদে সোমবার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি। তৃণমূলের অভিযোগ, কলপাই হাটতলার সরকারি জায়গায় বেআইনিভাবে দলীয় কার্যালয় তৈরি করেছিল বিজেপি। সেই নিয়ে বচসা বাঁধে। অভিযোগ, বিজেপি নেত্রী পিয়ালি জানা, পঞ্চায়েত প্রধান সুভাষ এবং আরো কয়েকজন কর্মী তৃণমূল সমর্থকদের লক্ষ্য করে ইট ছোড়ে। এরপর দুপক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। বাঁশ, লাঠি, লোহার রড নিয়েও হামলার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, কিন্তু উত্তেজনা এতটাই চরমে ওঠে যে পুলিশকে লক্ষ্য করেও ইট ছোড়া শুরু হয়। ঘটনায় একাধিক পুলিশ কর্মী আহত হন। অন্যদিকে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের দাবি, আসল ঘটনা ভিন্ন। তার বক্তব্য, তৃণমূলের একটি বাইক র্যালি থেকে আমাদের কর্মীদের উপর হামলা চালানো হয়, মহিলাদের উপরেও অত্যাচার হয়েছে। সেই কারণেই তিনি 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছেন। উত্তপ্ত পরিস্থিতি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও সাধারণ মানুষের প্রশ্ন, দলীয় সংঘর্ষে কেন বারবার এলাকার শান্তি ভঙ্গ হচ্ছে এবং কেন পুলিশকেও হামলার মুখে পড়তে হচ্ছে।